বিচার বিভাগের আলাদা সচিবালয়ের যে অধ্যাদেশ, সেই দুটো জায়গাতেই আসলে নোট অফ ডিসেন্ট আছে। আপনি একটু বলবেন, আপনি নিজে বিচার বিভাগের লোক, কেমন হওয়া উচিত, যেহেতু যাচাই বাছাইতে যাবে বিষয়গুলো? এটার একটা গাইডলাইন মাজদার হোসেনের যে মামলাটা, ওই মামলার মধ্যে দেওয়া হয়েছে, এবং ওই মামলার রায় হওয়ার পর একটা দীর্ঘ সময় ধরে বিচার বিভাগের সেপারেশন নিয়ে অনেক কথা হয়েছে, কন্টেম্পট হয়েছে, তারপরে কিছু কাজ হয়েছে, তারপরে আবার থেমে থেকেছে, সর্বশেষ এই সচিবালয়ের আইনটা হয়েছে। এখন আমাদের এখানে 93-র যে হিসাবটা 30 কার্য দিবসের মধ্যে ওইটা, আমি অন্য তর্কে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে আমাদের যারা রাজনৈতিক দল আছেন তারা, আমার মনে হয় বিএনপি এবং জামাত দুটো আমাদের এখন যে সরকারি দল এবং বিরোধী দল দুটো দলই জুডিশিয়ারির যে মানে সেপারেশন বা জুডিশিয়ারি স্বাধীন না থাকার যে বিপদ, এটা আমার ধারণা যে তারা সবচেয়ে গত 15-16 বছর ধরে সবচেয়ে বেশি সাফার করে। তারা তো ভিকটিম এই ঘটনার একেবারেই, মানে দুই পক্ষই সাংঘাতিকভাবে সাফার করেছেন। কারণ আমি বিইং এ লয়ার, আমার প্রায় 2 যুগের বেশি সময় ধরে আমি এই প্রফেশনের মধ্যে আছি, আমি পুরোটা দেখেছি, আমি নিজে এই মামলা ফেস করেছি অনেকগুলা। যাই হোক, সেইটা আমি পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছি না, কিন্তু এইগুলো করতে যে আমরা দেখেছি যে আসলে চ্যালেঞ্জটা বিচার বিভাগ স্বাধীন রাখতে না পারলে কোথায় হয়, এবং এই যে এক্সপেরিয়েন্স ওনাদের দুই পক্ষেরই হয়েছে, আমি খুব বিশ্বাস করি যে এই এক্সপেরিয়েন্সটার আলোকে তারা অন্তত বিচার বিভাগকে স্বাধীন রাখা এবং বিচার বিভাগকে স্বতন্ত্র যে ক্যারেক্টার রাখা, সেইটা নিশ্চিত করবেন। আমি অন্য কোনো কথাতে যাচ্ছি না। তারা কিভাবে করবেন সেটা নিশ্চয়ই পার্লামেন্টে তারা ডিবেট করে, আলোচনা করে, সংসদীয় কমিটিতে, ওখানে একাধিক আইনজীবী এখন এই ব্যাপারটার মধ্যে আছেন। আমাদের ডেপুটি স্পিকার, উনি আমাদের বন্ধু মানুষ, আমাদের আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী আমাদের বন্ধু মানুষ, তারা বিভিন্ন একাধিক লয়ার এবং সিনিয়র অ্যাডভোকেট যিনি এই কমিটির চেয়ারম্যান আছেন, উনি অত্যন্ত বর্ষিয়ান মানুষ, জয়নাল আবেদিন স্যার, তারা সবাই আছেন, এবং আমরা বিশ্বাস করি যে ওনাদের হাত দিয়ে একটা এইরকম ব্যবস্থাপনা হবে যেটাতে জুডিশিয়ারির আপনার স্বাধীনতা এবং জুডিশিয়ারির স্বাতন্ত্র্য যেটাকে আমরা বলি, সেইটা নিশ্চিত হবে। এটা জুডিশিয়াল, এখানে আমি এখানে আরেকটু আমরা অ্যাডভোকেট সাহেবের অবগতি, এখানে কিন্তু সংসদে আরেকটা প্রস্তাব উত্থাপন করে, নট অনলি সংসদ সদস্যরা না, বাইরে যারা আমাদের বিশিষ্ট আইনজীবী আছে, সংবিধান বিশেষজ্ঞ, তাদেরও সহায়তা নেওয়া হবে। এটা বলা খুবই সাংঘাতিকভাবে আমরা এটা অ্যাপ্রিশিয়েট করার বিষয়ে। আপনি যেমন জুডিশিয়াল রিফর্ম কমিশন হয়েছিল, সেই কমিশনের একজন মেম্বারও ছিলেন মাজদার হোসেন সাহেব নিজে। জি, সেই কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশগুলোর উপরে ভিত্তি করে এই অধ্যাদেশগুলো তৈরি করা হয়েছিল। আমরা আবার এখন মাজদার হোসেন সাহেবের সেই সুপারিশগুলোকে আমরা আবার এখন রেফারও করছি। তাহলে এই জায়গাটাতে আসলে কিভাবে কনক্লুসিভ হতে পারে অ্যালং উইথ বিচারক নিয়োগের যে অধ্যাদেশ সেটিকেও? এখন আমাদের বিচারক নিয়োগের যে ইস্যুটা, সেটা সবসময় কন্ট্রোভার্সিয়াল ছিল একেবারে শুরু থেকেই, দলীয় বিবেচনা ইত্যাদি, পার্সোনাল ইয়েটাও আমরা অনেক সময় দেখেছি। তো সেইটা থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে ডেফিনেটলি একটা মানে কাঠামো তৈরি করতে হবে, বা একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, যেন যথাযথ ব্যক্তিরা বিচারক হিসাবে যান, দলীয় আনুগত্য অথবা ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে না। আপনার ক্রাইটেরিয়াটা হওয়া উচিত হবে যোগ্যতার ভিত্তিতে। সেটা নিশ্চয়ই তারা এটা করবেন। আমাদের এখন যারা সংসদ সদস্য আছেন, আমি যদি অ্যাজ এ হোল পার্লামেন্ট বলি, আমি সরকারি দল শব্দটা ব্যবহার নাই করলাম, তাহলে আমরা বিশ্বাস করি যে তারা এই ব্যাপারে ঐক্যমত এসে একটা কাঠামো, একটা লাগবে, কিন্তু একটা কাঠামো। আপনি বিচারক একদমই আগে যেভাবে মানে যেভাবে ইচ্ছা নিয়োগ দিয়ে দিলাম, এরকম জায়গা থেকে সরে আসতে হবে আমাদের। সেটা একটা কথা। সেটা কিভাবে করবেন, তারা আইনটা কতটুকু সংশোধন করবেন বা নতুন আইন আনবেন কিনা, সেটা তারা নিশ্চয়ই ইন দি মিন টাইম আমাদেরকে। সরকার দল যে নিজেদের লোকজনকে রেফার করবে না, এটাকে আটকানোর এখন পর্যন্ত যেটুকু হয়েছে এখন, হ্যাঁ সেটাই আমি ওইটাই বলতে চাইছি, যে তারা এটা করুক, আমরা করার আগেই কোনো কমেন্ট না করি, কারণ হলো এখনো তো ওইটাতে কোনো কনক্লুশনে তারা আসেননি। কিন্তু একটা জায়গা আমি একটু বলতে চাই, নিয়োগে তো প্রশ্ন থেকে গেল কিছু, একটা ছোট্ট কথা আমি এখানে একটু যোগ করে দিতে চাই। সেটা হলো আমাদের যা হয় সেটা হলো যে সবসময় আইনের সমস্যা কিন্তু না আসলে। কারণ হলো আপনি আইন তো আইনের জায়গায় আছে, আইন একটা করলেন, কিন্তু সেই আইনটা প্রয়োগটা যথাযথভাবে হলো না। কারণ আপনি আইনের তো আপনি ডেভিয়েট করতে পারবেন, সেই সুযোগ আপনার যার হাতে প্রয়োগের ক্ষমতা থাকবে সে এটা পারবেন চাইলেই। আপনি 54-এর কথাই যদি ধরেন, 54 ছাড়া আপনি কিন্তু রাষ্ট্র চালাতে পারবেন না। এখন পুলিশের হাতে দিয়েছেন, পুলিশ তো যাকে তাকে ধরে দিল, এটা তো আপনি এখন না আপনি 54 তুলে দিতে পারবেন, না ওকে কন্ট্রোল করতে পারবেন। এই ধরনের ব্যাপারগুলো আইনের মধ্যে সবসময় থাকে, এই রিস্কটা থাকে। কিন্তু আমরা বিশ্বাস করি যে তারা যারা এই দায়িত্বটা পালন করবে তারা তো পোটেনশিয়াল মানুষ, তাদের তো আপনার লম্বা এক্সপেরিয়েন্স হয়েছে, খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে আপনার গত 15-16 বছর ধরে। আমরা বিশ্বাস করি যে সেই এক্সপেরিয়েন্সের কথাটা মাথায় রেখে অন্তত
দুটো জিনিস নিশ্চিত করবেন। একটা হলো বিচার বিভাগের স্বাতন্ত্র্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা যাতে স্বচ্ছ থাকে। আমি আইনের জায়গাটাতে কিন্তু বললাম না, কিভাবে করবেন তারা সিদ্ধান্ত নেবেন, বাট প্রয়োগের জায়গাটাতে তারা স্বচ্ছতা নিশ্চিত করবেন, এটা আমার এবং বিশ্বাস এটা না করলে কি পরিণতি হবে সেটার এক্সাম্পল অলরেডি আছে। আছে। আচ্ছা, সেটাই সেটাই জি, রাশিদুল ইসলাম, আপনার বক্তব্য ছিল। জি, আমরা ওভারঅল যেটা বলেছি যে অসঙ্গতি, নানান সংকট সবকিছু পেরিয়ে আমরা এখানে এসেছি। এখন আবার হয়তো কোনো কিছু ছাড় দিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা আর পেছনমুখী হতে চাচ্ছি না, আমরা সম্মুখগামী হতে চাচ্ছি। যেহেতু এটা আমাদের একটা বড় ধরনের পরিবর্তন, মানে ফিউচার বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে আমরা সবাই একই রক্তসাগর পেরিয়ে এসেছি। সুতরাং আবার পূর্বের ধরনের, যেমনটি বলছিলেন, পূর্বের ধরনের কোনো অভিজ্ঞতা যেন আমাদেরকে আবার ফেস করতে না হয়। এই জন্য এখনও যেগুলো সংকট রয়েছে সেই সংকটগুলোকে আমরা যতটা রিমুভ করতে পারবো, কারণ এখন আমাদের সামনে অনেক বড় ধরনের সংকট আরও অনেকগুলো ফেস করতে হচ্ছে। যেমন আমি হতাশ হয়ে যাই যে একযোগে সকল সংসদ সদস্যরা বলছেন তার এলাকায় হাসপাতাল আছে, চিকিৎসা নাই। একযোগে সকল সংসদ সদস্যরা বলছেন তার এলাকায় রাস্তা আছে, এখনও পর্যন্ত 70-80% কাঁচা। অর্থাৎ এত বড় বড় সংকটও কিন্তু রয়েছে। এই বড় বড় সংকটগুলো উভয়ের জন্য একই, এই সব কিছু একসাথে পাড়ি দিতে হবে। এই জন্য আমরা এখনও মনে করি, এখনও আশাবাদী যে সংবিধানের বর্তমান কাঠামোকে সুসংহত করার ক্ষেত্রে এখনও যে সুযোগগুলো রয়েছে সেই সুযোগগুলোকে আলোচনায় নিয়ে আসা দরকার। এবং এই আলোচনার ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে যে দাবিটা, প্রস্তাবটা পেশ করা হয়েছে যে কোনো ট্রেজারি বেঞ্চের সংখ্যাধিক্য, এখানে যারা বিরোধী দলে আছে তাদের সংখ্যা কম, এই সব কিছুর বিবেচনায় না গিয়ে রাজনৈতিক স্টেক যারা আছে, দলগুলো আছে সংসদীয় পর্যায়ে, তাদের সবার সমান উপস্থিতি নিশ্চিত করে আলোচনার ভিত্তিতে একটা পর্যায়ে যেতে হবে। এবং এটাকে কেন্দ্র করে যদি কোনো দুরভিসন্ধি করা হয় এবং আগে থেকে মেটিকুলাস ডিজাইন করে সব কিছু রেডি করে রাখা হয়েছে, কোনটার পর কোনটা করা হবে, এগুলো যদি করা হয়, তাহলে যিনি আমাদের মাননীয় স্পিকার, উনি যেমনটি বলেছেন যে তিনি ন্যায় বিচার করবেন, তাহলে কিন্তু সেই ন্যায় বিচার তিনি আর করতে পারবেন না। যদি সংসদেই এরকম ন্যায় বিচারের ঘাটতি তৈরি হয়, তাহলে মানুষের মধ্যে একটা বিরাট বড় ধরনের ধাক্কা আসবে, যে ধাক্কার এগেনস্টে আপনি যেমনটা বলেছিলেন যে রাজপথে নামার কারণ কি, রাজপথে নামতে তখন বাধ্য হবে। আর রাজপথে নামা মানেই ধ্বংস করে ফেলা, মেসাকার করে ফেলা এরকম নয়। মানুষ যে বিরোধিতা করবে সেই বিষয়টি তো অবশ্যই একটা স্পেস থাকতে হবে, এবং সেই স্পেসের এগেনস্টে যদি আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলে দেন যে তিনি রাস্তা বন্ধ করে দিবেন, তাহলে আমি বলবো যে উনি রাস্তা বন্ধ করার চেয়ে মব করে আর কোনো মানে দাবি আদায় শুধু মব বলেন নাই, মবের কথাই বলেছেন, শুধু মব বলেন নাই, উনি বলেছেন যে রাস্তা বন্ধ করে মব সহ যত আন্দোলন আছে সেগুলোকে তিনি দমন করবেন। আমি মনে হয় যে মিসকোট করি নাই। জি।